তেল ট্যাঙ্কারে আঘাত আসলে কঠোর জবাব পাবে ইসরায়েল, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ইরানের তেল ট্যাঙ্কারে হামলার দুঃসাহস দেখালে কঠোর জবাব দেয়া হবে। তিনি বলেন, ইরানের তেল ট্যাঙ্কারের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ জলদস্যুতা হিসেবে গণ্য হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। আন্তর্জাতিক সমাজও এই ধরনের তৎপরতা মেনে নেবে না বলে তিনি জানিয়েছেন। আন্তর্জাতিক পানিসীমায় নিজের নৌযানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার মতো যথেষ্ট সক্ষমতা রয়েছে বলে তিনি জানান। সম্প্রতি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ধৃষ্টতাপূর্ণ বক্তব্যে বলেছেন, ইরানের তেলের চালানের উপর হামলা করতে পারে ইসরায়েলি নৌবাহিনী। তিনি দাবি করেন, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান গোপনে সমুদ্রপথে তেলের চালান পাঠানোর চেষ্টা করছে। ইরানের এমন তৎপরতা যদি বেড়ে যায় তাহলে তা রুখে দেওয়ার জন্য ইসরায়েলি নৌবাহিনীকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ইরান এর আগেও ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছে, ইসরায়েলের যে কোনো হুমকি মোকাবেলায় ইরান প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সন্দেহজনক পারমাণবিক প্রকল্প নিয়ে কাজ করছে। ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সন্দেহজনক পারমাণবিক প্রকল্প বাস্তবায়নের কাজ করছে। তিনি গতকাল বুধবার উত্তর পশ্চিমাঞ্চলীয় উরিমিয়া শহরে শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেছেন। কোনো দেশের নাম উল্লেখ না করে আলী শামখানি আরও বলেছেন, সন্দেহজনক পারমাণবিক প্রকল্প পশ্চিম এশিয়া সহ গোটা বিশ্বের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এই বিপদ আইএস জঙ্গিদের চেয়েও ভয়াবহ হতে পারে। তিনি বলেন, এই ধরনের হুমকির কারণে ইরান ও নিজের কৌশল পুনর্নির্ধারণ করতে বাধ্য হতে পারে। ইরান এই অঞ্চলের কিছু দুষ্ট দেশ এবং বিজাতীয় শক্তির সব ধরনের তৎপরতা সার্বিক পর্যবেক্ষণে রেখেছে বলে শামখানি জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েলের ষড়যন্ত্রের ধারাবাহিক ব্যর্থতার কথা তুলে ধরে তিনি বলেন, যারা ইহুদিবাদী ইসরায়েল নীলনদ থেকে ফোরাত পর্যন্ত আধিপত্য বিস্তার করতে চাইত তারা এখন নিজের অভিহিত সীমার মধ্যে বন্দী হয়ে পড়েছে এবং প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্রের ভয়ে ইহুদিবাদী নেতাদের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে। ইরান ও ইরাকের মধ্যে দূরত্ব বৃদ্ধি করার সাধ্য কোনো দেশের নেই। রুহানি। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, বিশ্বের কোনো দেশের পক্ষে ইরান ও ইরাকের মধ্যে দূরত্ব বৃদ্ধি করা সম্ভব নয়। তিনি ইরাকি প্রেসিডেন্টের আমন্ত্রণে বাগদাদে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে বুধবার রাতে তেহরানে ফিরে এই সংকল্প ঘোষণা করেন। প্রেসিডেন্ট রুহানি তার ইরাক সফরকে দুদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই সফরে শুধু ইরাক ও ইরান নয়, সেই সঙ্গে গোটা মধ্যপ্রাচ্যের জনগণের স্বার্থ রক্ষিত হবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরাকের সঙ্গে তার দেশের আলোচনায় সহযোগিতার পরিবেশকে এতটা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে যাতে ভবিষ্যতে অন্যান্য দেশ ও ইরান এবং ইরাকের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতায় যোগ দিতে পারে। এই সফরে আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নেও ইরান ও ইরাকের মধ্যে গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি সই হয়েছে বলে জানান রুহানি। ইরানের প্রেসিডেন্ট বলেন, 1975 সালে বাগদাদ ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নের ওপর দুদেশ গুরুত্ব আরোপ করেছে। সার্বিকভাবে তার এ সফরে ইরান ও ইরাকের মধ্যকার সহযোগিতাকে কৌশলগত পর্যায়ে নিয়ে যাওয়ার সব ক্ষেত্র প্রস্তুত হয়েছে বলে জানান প্রেসিডেন্ট রুহানি। ইসরায়েলের প্রতিটি আঘাতের পাল্টা জবাব দেয়া হবে, এরদোগান। ফিলিস্তিনে ইসরায়েলের প্রতিটি আঘাতের পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চোর ও ফিলিস্তিনি শিশুদের হত্যাকারী বলেও আখ্যায়িত করেন এরদোগান। তুরস্কের রাজধানী আঙ্কারায় বুধবার এক গণসমাবেশে বক্তৃতাকালে ফিলিস্তিনে নির্যাতনের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করেন এরদোগান। খবর ডেইলি সাবা আরবি। ফিলিস্তিনিদের ওপর চালানো আগ্রাসন বন্ধ করতে ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে এরদোগান বলেন, নেতানিয়াহু, আপনি নিবৃত্ত হন। আপনি ওই জালেম যার হাত ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত। 7 বছরের শিশুরাও আপনার হাত থেকে নিরাপদ নয়। নেতানিয়াহুর পুরো পরিবার দুর্নীতিগ্রস্ত অভিযোগ করে এরদোগান বলেন, স্ত্রীসহ আপনি দুর্নীতির দায়ে অভিযুক্ত। কোন মুখে আপনি দেশ পরিচালনা করছেন? আল আকসার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা বলেন, কুদসের অধিকার কেউ আমাদের ভুলিয়ে দিতে পারবে না।
আল্লাহর সাহায্যে মুসলিম উম্মাহ এই দাবি থেকে কখনো সরবে না। আল আকসায় আর কোনো হামলা হলে সহ্য করা হবে না জানিয়ে এরদোগান বলেন, আমাদের পবিত্র মসজিদের ওপর যে কোনো হামলায় আমরা রুখে দাঁড়াব। এখন থেকে প্রতিটি আঘাতের পাল্টা জবাব দেয়া হবে। আল আকসার বিষয়ে সবাই নীরব থাকলেও আমরা নীরব থাকব না। ইসরায়েলি বাহিনীর হাতে আল আকসা মসজিদ অবরুদ্ধ থাকার পরই ইসরায়েলকে এই বিষয়ে কঠিন হুঁশিয়ারি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। মঙ্গলবার সকাল থেকে ইসরায়েলি পুলিশ মসজিদটির নিয়ন্ত্রণ নিলে বিক্ষোভে ফেটে পড়ে ফিলিস্তিনিরা। এর প্রতিবাদে মসজিদের বিভিন্ন ফটকে দিনভর অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। অব্যাহত বিক্ষোভের মুখে বুধবার সকালে আল আকসার ফটক খুলে দেয় ইসরায়েল। বুধবার সকালে মসজিদে ঢুকে কয়েক হাজার ফিলিস্তিনি ফজরের নামাজ আদায় করেন। ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ নয়, আমেরিকাকে সতর্ক করল ইইউ। ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ওই ইউনিয়ন বলেছে, লাতিন আমেরিকার দেশটির চলমান সংকট শান্তিপূর্ণ ও রাজনৈতিক উপায়ে সমাধান করতে হবে। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক বৈঠকে বলেন, আমাদের দৃষ্টিতে ভেনেজুয়েলার ভেতরে বা বাইরে থেকে দেশটিতে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। জাতিসংঘের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার ধরন নিয়ে মঙ্গলবারের বৈঠকটির আয়োজন করা হয়। ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক সংকটের কথা উল্লেখ করে মোগেরিনি সুস্পষ্ট করে বলেন, বাইরে থেকে কোনো সমাধান চাপিয়ে দেয়া যাবে না। তিনি বলেন, দেশটির চলমান সংকটের জন্য রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কারণ দায়ী এবং এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। শান্তিপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এই সংকটের সমাধান করতে হবে। রাজনৈতিক উপায়ে ভেনেজুয়েলার সংকট সমাধানের জন্য ইইউ লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে একটি কন্ট্যাক্ট গ্রুপ স্থাপন করেছে বলেও তিনি জানিয়েছেন। ভেনেজুয়েলায় সম্প্রতি দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ করেন নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কিন্তু সরকার বিরোধী নেতা হুয়ান গুয়াইডো গত বছরের শেষ দিকে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন। মার্কিন সরকার গুয়াইডোকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে তাকে ক্ষমতায় বসাতে প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। চলতি বছরে রুশ নৌবাহিনীতে যুক্ত হচ্ছে কৌশলগত সাবমেরিন। গত মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, নায়াজ ভ্লাদিমির ও কাজান নামে দুটি সাবমেরিন বরফাচ্ছন্ন পানিতে ভাসছে। তবে সাবমেরিন দুটির অবস্থান জানানো হয়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই দুটি সাবমেরিন নৌবহরে যুক্ত হলে দেশের সামরিক শক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা অনেক বেড়ে যাবে। পাশাপাশি আন্তর্জাতিক সমুদ্র সীমায় রাশিয়ার অবস্থানও জোরদার হবে। মন্ত্রণালয়ের তথ্যমতে নায়াজ ভ্লাদিমির সাবমেরিনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বসানো হবে। কাজান সাবমেরিন 520 মিটার পর্যন্ত পানির নিচ দিয়ে ঘণ্টায় 32 নটিক্যাল মাইল বেগে চলতে পারবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, চলতি বছরের শেষে 60টি যুদ্ধজাহাজ তৈরি করবে মস্কো। এর মধ্যে 3টি পরমাণু শক্তি চালিত এবং একটি ডিজেল চালিত সাবমেরিন থাকবে। পাকিস্তান চীন একযুগে JF-17 যুদ্ধবিমানের উন্নয়ন ঘটাচ্ছে। পাকিস্তান এবং চীন JF-17 যুদ্ধবিমানের উন্নয়ন তৎপরতা শুরু করেছে। চীন এবং পাকিস্তান যৌথভাবে এটি নির্মাণ করছে এবং বহুমুখী এই যুদ্ধবিমানের বর্তমান সংস্করণকে ভারতের বিরুদ্ধে আকাশযুদ্ধে ব্যবহার করেছিল পাকিস্তান বিমান বাহিনী। নিয়ন্ত্রণ রেখা বা LOC নামে পরিচিত কাশ্মীর সীমান্তে হয়েছিল এই আকাশযুদ্ধ। ভারতের সংবাদপত্র প্রকাশিত খবরে বলা হয়েছে, একথা জানিয়েছেন JF-17 বিমানের প্রধান নকশাবিদ এবং চীনের আইন প্রণেতা ইয়াং ওই। তিনি বলেছেন, JF-17 ব্লক 3 নামের নতুন বিমানের উন্নয়ন এবং একই সাথে উৎপাদনের কাজ একযোগে শুরু হয়েছে। JF-17 কোনো উন্নয়ন ঘটানোর সঙ্গে সঙ্গে তা বিমানটির প্রধান অবকাঠামোর মধ্যে প্রায় তাৎক্ষণিকভাবে জুড়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও জানান, আধুনিক যুদ্ধের অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার লক্ষ্যে JF-17 উন্নয়নের কাজ শুরু হয়েছে। এ সংক্রান্ত যাবতীয় কাজ করা হবে বলে জানান তিনি। এক ইঞ্জিনের JF-17 বিমানের বর্তমান সংস্করণ ভারতের তৈরি তেজস এবং দক্ষিণ কোরিয়ার তৈরি F-50 যুদ্ধবিমানের সমতুল্য বলে খবরে উল্লেখ করা হয়েছে।